গত শুক্রবার থেকে হাসনাতের যে পোস্টটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে বাংলাদেশের রাজনীতিতে, সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যে বিতর্ক চলছে, হাসনাতের পোস্ট নিয়ে যে ঝামেলা চলছে বিগত 3-4 দিন ধরে, সেটার বিষয়ে আজ দুপুরে সার্জিস আলম এসছে যে না, হাসনাত যে বক্তব্যটা দিয়েছে, এক কথায় বলতে গেলে সে যেটা বোঝাতে চাইছে যে হাসনাত যে বক্তব্যটা দিয়েছে সেটা সম্পূর্ণ একটি বিভ্রান্তিমূলক বক্তব্য। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আবদুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মূলত কি হয়েছে। অসাধারণ 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 পরিকল্পনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গত 3-4 দিন ধরে যে নাটকটা চালানো হলো সারা দেশে ইউনূস সাহেবের মাধ্যমে, অসাধারণ পরিকল্পনা। আমরা সব একেবারে বোকার স্বর্গে বাস করি, আর ওনারা হচ্ছে একেবারে জিনিয়াস মাইন্ড, সত্যি জিনিয়াস মাইন্ড। অসাধারণ পরিকল্পনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এরকম একটা নাটক যে 84 বছর বয়সী একজন বৃদ্ধের মাথা থেকে বার হতে পারে, এটা সত্যি বাহবার যোগ্য। এবং ওনাকে যে গোল্ড মেডেল দেওয়া হয়েছে, ওনাকে যে স্বর্ণ মুকুট দেওয়া হয়েছে, সেটা সত্যি তার পিছনে একটা কারণ আছে। আমেরিকার বাইডেন সাহেব এমনি এমনি তার মাথায় স্বর্ণ মুকুটটা পরাননি, তাকে নোবেল প্রাইজ দেননি। নিশ্চিত কিছু না কিছু যোগ্যতা আছে। এখন সেটা ভালো কি খারাপ সেটা পরবর্তী আলোচনা, কিন্তু আছে যোগ্যতা। আর তারই একটা নমুনা এখন আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এমন একটা পরিকল্পনা ফেঁদেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটা এখন আমি এক্সপোজ করতে চলেছি, এক্সপোজ হয়ে গিয়েছে মোটামুটি। তা সেটার সত্যিই দাঁত দিতে হচ্ছে যে কেউ কিছু বুঝতেই পারল না, যে আর অথচ তলে তলে কত বড় একটা গেম খেলা হয়ে গেল। মানে আমরা কেউ কিচ্ছু বুঝি না, উনি একাই সমস্ত জ্ঞানের অধিকারী। উনি তলে তলে চাল দেবেন, ডুবে ডুবে জল খাবেন, কেউ টের পাবে না, এরকমটা মনে হয় তিনি ভেবে বসেছিলেন। সেই জন্যই তো এখন যে গত শুক্রবার থেকে হাসনাতের যে পোস্টটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে বাংলাদেশের রাজনীতিতে, সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যে বিতর্ক চলছে, হাসনাতের পোস্ট নিয়ে যে ঝামেলা চলছে বিগত 3-4 দিন ধরে, সেটার বিষয়ে আজ দুপুরে সার্জিস আলম এসছে যে না, হাসনাত যে বক্তব্যটা দিয়েছে, এক কথায় বলতে গেলে সে যেটা বোঝাতে চাইছে যে হাসনাত যে বক্তব্যটা দিয়েছে সেটা সম্পূর্ণ একটি বিভ্রান্তিমূলক বক্তব্য, এবং তার বক্তব্যে কোনো রকম সত্যের ছিটে ফোঁটা নেই। এরকম আরও অনেক বিষয় তিনি বলতে চেয়েছেন। হাসনাত কি বলেছে তার বক্তব্যে সেটা আমি পড়ে শোনাবো আপনাদেরকে হুবহু সমস্ত কিছু, কিন্তু এক কথায় বলতে গেলে যেটা বোঝা যাবে সেটা হচ্ছে সার্জিস আলম আজ দুপুরে এসে তিনি বোঝাতে চাইছেন দেশের মানুষকে যে হাসনাত গত শুক্রবারে যে বক্তব্য দিয়েছে সম্পূর্ণ সেটা বিভ্রান্তিমূলক, আমি ওই বক্তব্যের সমর্থন করি না। এখানে একটা বড় নাটক হয়ে গিয়েছে। এই ঘটনার শুরুয়াতি দিন থেকেই আমি আপনাদের একটা কথা বলেছিলাম, মনে আছে? যে এই যে সেনা প্রধানকে নিয়ে হাসনাত যে হঠাৎ করে উঠে এসে ফেসবুকে একটা পোস্ট দিল, দিয়ে এরকম তুমুল একটা বিতর্ক সৃষ্টি করলো, যে সেনাবাহিনী 5ই আগস্ট থেকে
তাদের এত সমর্থন দিল, সেই সেনাবাহিনীর উপরে হঠাৎ এরকম বিদ্রূপ কথাবার্তা বলা, এতে নিশ্চয়ই একটা ম্যাটুকুলাস পরিকল্পনা আছে ইউনূস সাহেবের। আর সেই ম্যাটুকুলাস পরিকল্পনাটা হলো এই সমস্ত বিতর্কর মাধ্যমে আওয়ামী লীগকে সামনে নিয়ে এসো এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবিটা সেটাকে তীব্র করে তোলো। মানে এতদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটা একটা স্তরে ছিল যে হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কিন্তু সত্যি সত্যি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সবথেকে পুরনো একটা রাজনৈতিক দল, তাকে নিষিদ্ধ করা তো যাই তাই ব্যাপার না। তো সেই জন্য সারা দেশে একটা তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি করো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে। তো সেরকমই একটা গেম খেলা হয়েছে। আগের দিনের ভিডিওতেই আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আজ একদম তাদের বক্তব্য একটার সাথে একটা কানেক্ট করলে হাসনাতের বক্তব্য, সার্জিসের বক্তব্য এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, ইউনূসের কর্মকাণ্ড, বর্তমান সেনাপ্রধানের যে কার্যক্রম সারা দেশে, এগুলোকে যখন একটার সাথে একটা আমরা কানেক্ট করব, তখন বুঝতে পেরে যাব যে এর পিছনে সত্যিই এই গত 4 দিন ধরে এই ম্যাটুকুলাস পরিকল্পনাটা চলছিল এবং তারা সমস্ত কিছু জেনে শুনে এই পরিকল্পনা তৈরি করেছে 10 দিন সময় নিয়ে। হ্যাঁ, আমি এটা জোর গলায় বলছি আপনাদেরকে, বিদেশি হ্যান্ডেলারদের থেকে নানা রকম পরামর্শ নিয়ে 10 দিন ধরে এই পরিকল্পনা তৈরি হয়েছে। হাতে নাতে প্রমাণ হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করব এই 10 দিনের ব্যাপারটা। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে একটু সার্জিস সে যে বক্তব্যটা দিয়েছে হাসনাতের ওই পোস্টের বিরুদ্ধে, সেটা আমি আপনাদেরকে হুবহু একটু পড়ে শোনাচ্ছি। তারপরে বিস্তারিত এই যে গেম প্ল্যানটা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে, এই যে কাণ্ডটা ঘটানো হয়েছে, তার পুরো চক্রটা ফাঁস করার কাজটা হবে। তো প্রথমে সার্জিসের যে এখন আজ দুপুরে স্টেটমেন্ট এসছে সেটা আমি পড়ছি। 11ই মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংযোজন ও বিয়োজন রয়েছে। সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সঙ্গে গিয়ে কথা বলি। আমাদের সঙ্গে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যেরও যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি। প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি, বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ, তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি, আপনার দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কি না? সেনাপ্রধানের বক্তব্যে তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং হার্শ মনে হচ্ছে। তিনি আমাকে বললেন, মানে অ্যাডভাইজার বললেন, তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম বলা যেতে পারে। এরপরে সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয়। এটা সার্জিস বলছে। তাহলে কিভাবে হাসনাত কি একটা পাগল? সে এত বড় একটা আন্দোলনের মাস্টার মাইন্ড, এত বড় একটা আন্দোলনের একজন লিডার, সে কিভাবে তাহলে এরকম একটা ভুয়া কথা বলল, মিথ্যে কথা বলল যে সেনাপ্রধান আমাদেরকে ডেকেছে? সুতরাং এটা জেনে বুঝে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে সেটা প্রমাণিত হচ্ছে। যেখানে সার্জিস আজ বলছে যে আমাদেরকে ডাকা হয়নি, অথচ বিগত 4 দিন ধরে এই সার্জিস চুপ ছিল, যখন হাসনাত সরাসরি সারা দেশের সামনে চেঁচিয়ে এই কথাটা বলেছিল যে সেনাপ্রধান আমাদেরকে ডেকেছে। সারা দেশ তুমুল আলোচনা চলছিল এই বিষয়টা নিয়ে। এই 4 দিন ধরে সার্জিস চুপ ছিল, যাতে তাদের যে আগুন লাগানোর বিষয়টা সেটা পুরোপুরি লেগে যায়। এখন আগুন লাগানো শেষ, এখন তিনি এসে
পুরো জিনিসটাকে অন্যরকমভাবে মোল্ড করে জিনিসটাকে আর একটা বিতর্কের দিকে ঠেলে দিতে চাইছে। আচ্ছা, আসছি সে বিষয়ে। তারপর তিনি বলছে যে তিনি সেনা ভবনে এরপরে সেদিন সেনাপ্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। সেনা ভবনের সেই রুমে আমরা তিনজনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। মানুষ হিসাবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার ক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার অঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন। পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে, সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি, বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন। হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, যেমন রিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন, শিরিন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কি না, এই ইলেকশানে আওয়ামী লীগ থাকলে কি হবে, না থাকলে কি হবে, আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারবে কিংবা আদেও আসবে কি না, এ বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপর কি প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, সেসব নিয়ে কথা হয়েছিল। কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুকে লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। বুঝে দেখুন, মানে হাসনাত এতটাই বোকা যে সার্জিস বুঝতে পেরেছে ওখানে কীরকমভাবে সেনাপ্রধান আলোচনাটা করেছে, সেটা হাসনাত একদম বুঝতে পারেনি। মানে এখনও সে ফিটারে দুধু খাচ্ছে। একটা মানুষ সে কিভাবে কথা বলছে এটা বোঝার মতো শক্তি হাসনাতের হয়নি, তাই সে ভুল বুঝে ফেসবুকে এসে একটা মানে সাধারণ বোকা মানুষের মতো, পাগলের মতো যা ইচ্ছা লিখে গিয়েছে। এরকম আরও বিভিন্ন রকম কথা বলে, বক্তব্য দিয়ে জিনিসটাকে অন্যদিকে ঘোরানো হচ্ছে। তো এখানে কথা হচ্ছে প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে এই গত 4 দিন ধরে, শুক্রবারে দেওয়া হয়েছে, শনি রবি 2 দিন ধরে, আর শুক্রবার 3 দিন ধরে, 3 দিন ধরে এই ঘটনাটা ঘটলো। তো এই 3 দিন সার্জিস কোথায় ছিল? গত 2 দিন যখন এই একটা বিষয় নিয়ে সারা বাংলাদেশের রাজনৈতিক মহল একেবারে টকবক টকবক করে ফুটছে, সার্জিস কি দেশের বাইরে ছিল, নাকি এই 2 দিন 48 ঘন্টা তিনি একেবারে পুরো নিদ্রায় ছিল, জানেই না সারা দেশের কোথায় কি হচ্ছে? এত কাণ্ড ঘটে গেল এই একটা বক্তব্য নিয়ে, চারিদিকে এত তুমুল আলোচনা হলো, তখন তো সার্জিসের দায়িত্ব ছিল। আজ যখন তিনি এসে তার সহযোদ্ধার বিপক্ষে একটা বক্তব্য রেখেছে, তাহলে গতকালকেই কিংবা গত পরশুদিনই তিনি তো এই কথাটি বলতে পারতেন। তাহলে তো আর এত রকম, এত আলোচনা, এত সমালোচনা, এত রকমের কিছু হতো না। কিন্তু করা হয়নি। কেন করা হয়নি? কারণ তাদের যে এজেন্ডাটা ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই নিয়ে সারা দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন কোণায় একটা আওয়াজ উঠবে, হালকা পাতলা একটু আন্দোলন হবে, আমাদের কয়েকজন নেতা একটু ফুঁসে ফুঁসে উঠবে, এই গণমাধ্যমগুলোতে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে শত শত হেডলাইন তৈরি হবে, সারা দেশের মানুষের চর্চার একটা বিষয় হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এটা একটা ব্যাপক উল্লেখিত চর্চার বিষয় হবে। এটা যত সময় না সফল হয়েছে,
তত সময় তিনি চুপ ছিল। আর আজ যখন এটা বিগত 72 ঘন্টায় পুরোপুরি এই ন্যারেটিভটা সারা দেশের মানুষের মধ্যে স্ট্যাবলিশ করে দেওয়া হয়ে গিয়েছে, এখন তিনি এসে জিনিসটাকে অন্যদিকে মোল্ড করতে চাইছেন। কিন্তু আপনারা জানলে এটা অবাক হবেন যে নর্থ ইস্ট নিউজ এটা একটা ভয়ঙ্কর বিষয় ফাঁস করে দিয়েছে। এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ প্রকাশ করেছে হাসনাত, সেটা সম্পূর্ণ মোহাম্মদ ইউনূসের কাছ থেকে সরাসরি পূর্ণ অনুমোদন পেয়ে করা হয়েছে। অন্তত 2 জন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা নর্থ ইস্ট নিউজকে নিশ্চিত করেছেন, নাম প্রকাশ না করার শর্তে কঠোর ভাষায় কথা বলতে গিয়ে 2 কর্মকর্তা প্রকাশ করেছেন যে 2 দিন আগে হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্ট এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাৎকারের বিষয়বস্তু ইউনূস সম্পূর্ণ জ্ঞান, ছাড়পত্র এবং অনুমোদন দিয়েই প্রকাশ করা হয়েছিল। আর আরেকটা জিনিস এখানে বলার বিষয়, সেটা হচ্ছে 11ই মার্চে হাসনাত সার্জিস এবং সেনাপ্রধানের সাথে এই কথোপকথন হয়েছিল সেনানিবাসে। আর হাসনাত ফেসবুকে পোস্ট দিয়েছে, এই বিতর্কিত পোস্টটা, সেটা হচ্ছে 21শে মার্চ। সুতরাং এই 10 দিনের গ্যাপ কি হয়েছে? 11ই মার্চে তারা কথা বলে আসলো, আর 21শে মার্চে হাসনাত এই বিতর্কিত পোস্টটি ফেসবুকে করলো। এই 10 দিন তাহলে কি হয়েছে? এই 10 দিন ধরে কেন হাসনাত চুপ ছিল? কেন জানেন? কারণ হিসাবে বলা হচ্ছে এই যে ধাঁধাটা, সেটা হলো 2 ছাত্রের 10 দিন ধরের এই নীরবতা যে কারণে, সেটা হচ্ছে সূত্রগুলো দাবি করছে যে বিদেশে তাদের বিদেশি হ্যান্ডেলারদের সাথে বিস্তারিত তথ্য ভাগ করে নেওয়া হয়েছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই আলোচনার জন্যই এই 10 দিন সময় লেগেছে যে কিভাবে এই যে পরিকল্পনাটি সাকসেসফুল করা হবে। এটা তো একটা ক্যাম্পেন তাদের, তাই না? যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে আমাদেরকে একটা ক্যাম্পেইন চালাতে হবে। যেমন কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট যদি লঞ্চ করে, তাহলে সেই প্রোডাক্টটা বাজারে সেল করার জন্য, মানুষের সামনে পরিচিত করার জন্য, মানুষের আলোচনার বিষয়ে আনার জন্য একটা ক্যাম্পেইন লঞ্চ করে। তো সেরকমই তাদের এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ক্যাম্পেইন হিসাবে লঞ্চ করা হয়েছে এই বিষয়টা। আর 10 দিন সময় নিয়ে এই পুরো আলোচনাটা চলেছে এবং এই যে পুরো পরিকল্পনাটা হয়েছে, এটা সম্পূর্ণ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মস্তিষ্কের বীজ, তার সজ্ঞানে ছাড়পত্র অনুমোদনের মাধ্যমেই এই যে কেচ্ছাকাণ্ডটা ঘটল সেটা করা হয়েছে। সুতরাং এক কথায় এই ভিডিওটা যদি আমি সাম আপ করতে চাই, তাহলে বিষয়বস্তুটা এই গত 3 দিনে যেটা হয়েছে সেটা হলো, সেনাপ্রধান হাসনাত সার্জিসকে ডাকেনি, কৌশলে হাসনাত ও সার্জিস সেনাপ্রধানের সাথে অন্য আরেকটা বিষয়ের মারফত আলোচনার জন্য গিয়েছিল কৌশলে, কিন্তু তাদের ভিতরে ছিল যে ওই আলোচনাতে গিয়ে আমরা এই আওয়ামী লীগের বিষয়ে একটু আলোচনা তুলব এবং সেখানে সেনাপ্রধান কিছু না কিছু কথাবার্তা বলবে। তো সেই কথাবার্তাগুলোকে নিয়ে এসে আমরা এমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরব যেন সেটা এমনভাবে বিতর্কিত হয় যে সেনাপ্রধান আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করাতে চাইছে, এরকম কিছু একটা বিষয় তৈরি করব আমরা। এবার তৈরি করার পর সেটা নিয়ে আমাদের একজন সহযোদ্ধা মার্কেটে ঝাঁপিয়ে পড়বে, বিজ্ঞাপনে ঝাঁপিয়ে পড়বে যে সেনাপ্রধান, এই যেমনটা হাসনাত করেছে। তারপর সারা দেশে সেইটা নিয়ে আলোচনার বিষয় হবে, হেডলাইন হবে। তারপর সেই বিষয়টা নিয়ে আরও অগ্রগতির কাজ হবে সরকারের থেকে, যে না সত্যিই এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং এই পুরো ক্যাম্পেইনটা শেষ হয়ে যাওয়ার পর আমরা এক একজন এক এক দিক থেকে এসে বিভিন্ন রকম মতামত দেব যে না হাসনাত ভুল বলেছে,
আসলেই তো সে মিথ্যে কথা বলেছে সমস্ত কিছু। তো সেটা আমরা এক একজন এক এক রকম এসে আমাদের মতো করে বক্তব্য দেব যে না, হাসনাত ওটা ভুল বলেছে, হাসনাতের বলা ঠিক হয়নি, হাসনাত অন্য আর এক রকমভাবে বুঝে কথাগুলো বলেছে, এইভাবে আমরা মেকআপ দেব। কিন্তু আবার এই আজকের আরেকটা প্রতিবেদনে সার্জিস বলছে যে এই মন্তব্য নিয়ে হাসনাতের বিরুদ্ধে যদি কেউ রুখে আসে তাহলে তার সামনেও রুখে দাঁড়ানোর সাহস, ক্ষমতা, শক্তি আমি রাখি। সুতরাং পুরো খেলাটা বুঝতে পারছেন তো কি হচ্ছে? পিছনে একরকম হচ্ছে, সামনে আর এক রকম দেখানো হচ্ছে। তো এখন পুরোপুরি বিষয়টা আমাদের সামনে একদম স্পষ্ট। এই সেনাপ্রধানের বিষয়ে যত কিছু এই বিগত 3 দিন ধরে হয়েছে সেটা সম্পূর্ণ আপনি বুঝে থাকুন আর না থাকুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ইউনূস সাহেবের চালানো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 1971 সালের মহান 26শে মার্চ আমাদের জাতীয় জীবনের এক যুগ সন্ধিক্ষণ। একটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্বের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে 1971 সনের 26শে মার্চ যে দিবসটি আমরা ঘোষণা করেছিলাম, তার ঠিক 1 বছর পর এ দিবসটির যে তাৎপর্য, এ দিবসটির যে ঔদার্য, এটির যে মহত্ব, এটির যে শ্রেষ্ঠত্ব, এটি 7.5 কোটি বাঙালি 1972 সনে হাড়ে হাড়ে টের পেয়েছিল, হৃদয় দিয়ে, মন দিয়ে, মস্তিষ্ক দিয়ে। সেই ঘটনার পর বহু সময় গিয়েছে, বহু কাল গিয়েছে। আমাদের এই জাতীয় দিবসটিকে আমরা বর্ণাঢ্য করার জন্য, উৎসব মুখর করার জন্য এবং এটিকে অমর এবং অক্ষয় করার জন্য রাষ্ট্রের যত প্রোটোকল রয়েছে, সেনাবাহিনীর যত প্রোটোকল রয়েছে, জনগণের যত আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছুকে একত্র করে এই দিবসটিকে আমরা জাতির আত্মপরিচয়ের একটি উপলক্ষ হিসেবে ব্যবহার করি। প্রায় এমন কোনো দেশ নেই যাদের স্বাধীনতা আছে কিন্তু স্বাধীনতা দিবস নেই। আবার স্বাধীনতা দিবসে তারা যে কুচকাওয়াজ করে, তারা যে অনুষ্ঠান করে, তারা যে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে মাধুর্য জাতির সামনে প্রদর্শন করে, এটি মোরলেস সামরিক দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীতে একরকম, কিন্তু সাংস্কৃতিক বৈশিষ্ট্য হিসেবে এটি এক এক দেশে এক এক রকমভাবে প্রতিপালিত হয়। আমাদের দেশে 26শে মার্চকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, আনসার, র্যাব থেকে শুরু করে যত অস্ত্রধারী বাহিনী রয়েছে, তাদের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করে এবং এই দিবসটিকে উদযাপন করার জন্য সারাটি বছর ধরে তারা প্র্যাকটিস করতে থাকে। দ্বিতীয়ত, 26শে মার্চকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশের, তারা এই দিবসটিতে কেউ স্পোর্টস করবে, কেউ কবিতা আবৃত্তি করবে, কেউ ইতিহাস পর্যালোচনা করবে, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে এবং গভীর রাত অবধি সেই 73-74 থেকে শুরু করে 83-84, 93-94, 2003-04, ঠিক এভাবে যখনই আমি আমার জীবনের স্মৃতির রোমন্থন করি, তখন একদিকে যেমন প্যারেড স্কোয়ারে আমি সেনাবাহিনীর যে দৃশ্য দেখি, ওটা টেলিভিশনে দেখি, আবার স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে দেখি সাহিত্য সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন,
সবাই মিলিয়ে, মানে এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটি অতি উত্তম নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকর গুজার করার জন্য পুরো বাঙালি জাতি ৭.৫ কোটি থেকে আজকের এই দিনে এসে ১৮ কোটিতে আল্লাহর দয়ায় আমরা রূপান্তরিত হয়েছি, বর্ধিত হয়েছি। ১৮ কোটি মানুষের ১৮ কোটি মানুষের মন রয়েছে, মস্তিষ্ক রয়েছে, ৩৬ কোটি হাত রয়েছে, ৩৬ কোটি পা রয়েছে, যা কিনা সারা বিশ্বের মানচিত্রে যে সকল শক্তিশালী জাতিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে বাঙালিকে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠা করেছে। বাঙালির বর্তমান দুরবস্থা নিয়ে অনেকে হতাশ হন, অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে বাঙালির যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, কি সামরিক ক্ষেত্রে, কি বাণিজ্যিক ক্ষেত্রে, কি অর্থনৈতিক ক্ষেত্রে, এইরকম গৌরব পৃথিবীর কোনো দেশ জাতি কালের আমি দেখিনি। কন্টিনিউয়াসলি ২০০০ বছর ধরে, কন্টিনিউয়াসলি আবার বলছি, যখন আলেকজান্ডার দ্য গ্রেট এই ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তখন থেকে আজ অবধি, অর্থাৎ এই যে সময়টিকে যদি আপনি ধরেন, তার মধ্যে নবাব সিরাজউদ্দৌলার শাসনামল পর্যন্ত এই বঙ্গভূমি পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল, ফুলে ফলে ফসলে। কিন্তু এত কিছুর পরেও স্বাধীনতা ছিল না। কখনো বাংলা, বিহার, উড়িষ্যার একত্র ছিল, কখনো দিল্লির সরাসরি শাসন ছিল, কখনো বাংলা খণ্ড বিখণ্ড হয়ে ১২ ভূঁইয়াদের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ১৯৭১ সনে আমরা একটি স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র পেয়েছিলাম, সে স্বাধীনতার স্বাদটি আমরা অনুধাবন করি এই ২৬শে মার্চ তারিখের মাধ্যমে। কিন্তু এই ২০২৫ সনের যে ২৬শে মার্চ, এই ২৬শে মার্চ নিয়ে আমার খুব শঙ্কা হচ্ছে। আজকে মার্চের ২২ তারিখ আমি এই ভিডিওটি করছি, কিন্তু আমার মনের মধ্যে মনে হচ্ছে যে এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ হতে চলেছে। এই ২৬শে মার্চকে কেন্দ্র করে এখন যে অনৈক্য চলছে, এই ২৬শে মার্চকে কেন্দ্র করে এখন যে আতঙ্ক চলছে, সারা বাংলাদেশে জনজীবনে যে ফ্রাস্ট্রেশন, দ্য গ্রেট ডিপ্রেশন চলছে, এইরকম ঘটনা স্বাধীনতার পরে আর কখনো হয়নি। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলো, সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী যাকে বলি আমরা, তারা, পুলিশ বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, সবার মনের মধ্যে এক রাশ বেদনা, কষ্ট, না বলা কথা। এই এত বেদনার মধ্যে এমনকি কোনো সঙ্গীতের সুর বাজে না। এত দুঃখ নিয়ে, এত কষ্ট নিয়ে কেউ গান গাইতে পারে না, এমনকি কেউ কাঁদতে পারে না, নির্বাক হয়ে যেতে হয়। যে সেনাবাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করবে, সে সেনাবাহিনীর সেনা প্রধানকে গালাগাল করা হচ্ছে। যে রাজনৈতিক শক্তি এটিকে আপহোল্ড করবে, সেই রাজনৈতিক শক্তিকে এখন নির্বিষ, শক্তিহীন করার জন্য সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হয়ে আছে। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রেসিডেন্ট থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, সংসদ সদস্যবৃন্দ থাকেন, বিরোধী দলীয় নেতারা থাকেন রাষ্ট্রীয় প্রোটোকলে। এইবারই প্রথম রাষ্ট্রপতি যাবেন কি যাবেন না আমি এখন পর্যন্ত জানি না। প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা শুনছি যে তিনি চীন চলে যাবেন। মূল কারণ হলো এই যে সামরিক কুচকাওয়াজ, এই সামরিক কুচকাওয়াজে
রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি এই সালাম গ্রহণ করে থাকেন। প্রধানমন্ত্রী মঞ্চে বসে থাকেন, দর্শক সারিতে বা মঞ্চে। তো শেখ হাসিনা নেই, কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। তিনি বসে থাকবেন আর শাহাবুদ্দিন চুপ্পু সাময়িক জিপে ঘুরে বেড়াবেন। এই দৃশ্য জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন তারা মেনে নিতে পারছেন না। এর বাইরে যেহেতু মন্ত্রীরা নেই, এমপিরা নেই, স্পিকার নেই, বিচারপতিদের একটা বিরাট অংশ ফ্রাস্ট্রেটেড। ফলে 26শে মার্চে আসলে কি হবে, কেমন হবে এই দিবসটি? এই দিবসটিকে কেন্দ্র করে আমাদের যে দুঃখ, কষ্ট, বেদনা, এটা কি 27শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে? 27শে মার্চের পর এটাকে আরো ব্যাপক আকার ধারণ করবে, নাকি স্বাধীনতার পর থেকে আমরা যেভাবে 26শে মার্চ পালন করে আসছি সেভাবেই এই দিবসটি পালন করব? ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। আল্লাহর কুন ফাইয়া কুনে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীতে প্রলয় হয়ে যায়, তছনছ হয়ে যায়। কাজেই আমি যে সময় ভিডিও করছি সে সময় থেকে 26শে মার্চ অনেক দূরে। দ্বিতীয়ত যে তারিখটি 26শে মার্চ পড়ছে সে তারিখটি শবে কদরের তারিখ, মহান বরকতময় একটি রজনী, ইবাদতের রজনী, বন্দেগীর রজনী। তো সেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সবথেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।